তার প্রভাব নিয়ে প্রশ্ন তোলা যাবে না। দুটো বিষয় একসাথে সত্য হতে পারে। কিছু সমালোচনা বৈধ এবং কিছু অভিযোগ ষড়যন্ত্র তত্ত্ব। 16 সেপ্টেম্বর 1992 ভোর হওয়ার আগেই লন্ডনের আর্থিক জেলায় ফোন বাজছে। ব্যাংক অফ ইংল্যান্ডের কর্মকর্তারা ঘুম থেকে ডাকা হচ্ছেন। ব্রিটিশ পাউন্ড ধসে পড়ছে। সরকার পাউন্ড বাঁচাতে মরিয়া। সুদের হার 10 থেকে বাড়িয়ে 12% করা হলো। কিছুই হলো না। 15% করা হলো। কিছুই হলো না। প্রতি ঘন্টায় 200 কোটি পাউন্ড খরচ করা হচ্ছে পাউন্ড কিনতে। তবুও পাউন্ড পড়ছেই। সন্ধ্যার মধ্যে ব্রিটেন সরকার ঘোষণা করল, আমরা হেরে গেছি। ব্রিটিশ পাউন্ড ইউরোপীয় মুদ্রা ব্যবস্থা থেকে বের হয়ে যাচ্ছে এবং সেই রাতে একজন মানুষের ব্যাংক অ্যাকাউন্টে জমা হলো মাত্র একদিনে $100 কোটি বেশি। সেই মানুষটা কোনো যুদ্ধ করেননি, কোনো সেনাবাহিনী পাঠাননি, শুধু কয়েকটা ফোন করেছিলেন এবং পৃথিবীর সবচেয়ে পুরনো কেন্দ্রীয় ব্যাংকে হাঁটু গেড়ে বসিয়ে দিয়েছিলেন। তার নাম জর্জ সোরেস। কেউ বলেন তিনি গণতন্ত্রের রক্ষক, কেউ বলেন তিনি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক মানুষ। আজ আমরা সেই সত্য উন্মোচন করব। আপনি দেখছেন দ্য টাইম অরাকল। নাৎসির ছায়া থেকে ওয়াল স্ট্রিটের শিখরে জর্জ সোরস। জন্ম 1930 সালের 12 আগস্ট, বুদাপেস্ট, হাঙ্গেরি। তার পরিবার ছিল অধর্মীয় ইহুদি এবং 1930 সালে বুদাপেস্টে ইহুদি হওয়ার মানে সবসময় বিপদের ছায়ায় বাঁচা। 1944 সালে সবচেয়ে ভয়াবহ সেই ছায়া এলো। নাৎসি জার্মানি হাঙ্গেরি দখল করলো। 5 লাখেরও বেশি হাঙ্গেরিয়ান ইহুদিকে হত্যা করা হলো। কিন্তু সোরস পরিবার বাঁচল কিভাবে? তার বাবা থিওডর সোরস ছিলেন অসাধারণ কৌশলী মানুষ। পরিবারের সবার জন্য জাল পরিচয়পত্র তৈরি করলেন, নাম বদলালেন, পরিচয় বদলালেন এবং অন্য পরিবারকেও বাঁচাতে সাহায্য করলেন। জর্জ সোরস পরে বলেছেন, 1944 সালে ছিল আমার জীবনের সবচেয়ে গঠনমূলক অভিজ্ঞতা। আমরা একটি মন্দ শক্তির কাছে মাথা নত করিনি এবং জিতেছিলাম। যুদ্ধের পর কমিউনিস্টরা হাঙ্গেরি দখল করল। 1947 সালে 17 বছর বয়সী সোরস বুদাপেস্ট ছেড়ে লন্ডনে চলে গেলেন। রেলওয়ে পোর্টার হিসেবে কাজ করলেন, নাইট ক্লাবে ওয়েটারের কাজ করলেন। যথেষ্ট অর্থ জমিয়ে লন্ডন স্কুল অব ইকোনমিক্সে ভর্তি হলেন। সেখানে তার জীবন বদলে দিল একজন দার্শনিক। পপারের ওপেন সোসাইটি অ্যান্ড ইটস ইকোনমিক্স বইটি পড়ে সোরেস বুঝলেন তিনি কি চান। একটা মুক্ত সমাজ যেখানে কোনো একটি মতাদর্শ চিরসত্য হিসেবে চাপিয়ে দেওয়া যাবে না, এবং সেই দর্শনই পরে তার পুরো জীবনের ভিত্তি হয়ে উঠল। রিফ্লেক্সিভিটি তত্ত্ব, যে বুদ্ধিতে ব্যাংক ভাঙলেন। লন্ডন থেকে আমেরিকা। 1956 সালে নিউ ইয়র্ক এলেন, মার্সেন্ট ব্যাংকে কাজ শুরু করলেন এবং ধীরে ধীরে একটি তত্ত্ব তৈরি করতে শুরু করলেন, রিফ্লেক্সিভিটি। সহজ ভাষায়, বাজারের দাম শুধু বাস্তবতা প্রতিফলিত করে না, বরং বাজারের ধারণাটাই বাস্তবতা তৈরি করে। মানে, যদি যথেষ্ট মানুষ মনে করে একটা মুদ্রা দুর্বল হবে, তাহলে সেটা সত্যিই দুর্বল হয়ে যায়, কারণ সবাই সেই মুদ্রা বিক্রি শুরু করে। এই তত্ত্বই সোরস ব্যবহার করলেন ব্রিটিশ পাউন্ডের বিরুদ্ধে। 1969 সালে নিজের হেজ ফান্ড খুললেন, নাম দিলেন কোয়ান্টাম ফান্ড, এবং 1973 থেকে 2013 সাল পর্যন্ত কোয়ান্টাম ফান্ড মোট $4,000 কোটি আয় করেছে, যা ইতিহাসে যে কোনো হেজ ফান্ডের সর্বোচ্চ। 1992 সালের বসন্তে সোরেস লক্ষ্য করলেন ব্রিটিশ পাউন্ডের সমস্যা। ব্রিটেন ইউরোপীয় এক্সচেঞ্জ রেট মেকানিজম অর্থাৎ ইআরএম এ যোগ দিচ্ছেন। মানে, তাদের মুদ্রার মান একটি নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে হবে। কিন্তু ব্রিটেনের মুদ্রাস্ফীতি জার্মানির 3 গুণ। সুদের হার ব্যবসায়ের জন্য অসহনীয় এবং ব্রিটেনের অর্থনীতি দুর্বল হচ্ছে। সোরস বুঝলেন পাউন্ড ধরে রাখার চেষ্টা ব্রিটেন সরকার করছে, কিন্তু এটা টেকসই নয়। সোরস বললেন স্ট্যানলি ড্রকেলমিনালকে, আমরা শুধু বড় বাজি ধরবো না, আমরা সর্বোচ্চ বাজি ধরবো। 15 সেপ্টেম্বর রাতে বান্ডেস ব্যাংক প্রেসিডেন্টের একটি মন্তব্য বাজারে পৌঁছালো। সোরেস ঝাঁপ দিলেন। 16 সেপ্টেম্বর সকালে সোরেস তার শর্ট পজিশন, মানে তিনি $1,000 কোটি পাউন্ড ধার করে বেচে দিলেন। ব্যাংক অফ ইংল্যান্ড প্রতি ঘন্টায় 200 কোটি পাউন্ড কিনছিল। সোরেস
তার চেয়ে দ্রুত বিক্রি করছিলেন। সন্ধ্যার মধ্যে ব্রিটেন হার মানল। পাউন্ড ডয়েসে মার্কের বিপরীতে 15% এবং ডলারের বিপরীতে 25% পড়ে গেল। ব্রিটিশ কোষাগারের ক্ষতি হলো 330 কোটি পাউন্ড। সোরসের লাভ একদিনে 100 কোটি পাউন্ডের বেশি। পরদিন সংবাদপত্রের শিরোনাম, দ্য ম্যান হু ব্রোক দ্য ব্যাংক অফ ইংল্যান্ড। 1997 এশিয়ান সংকট, মালয়েশিয়ার অভিযোগ। ব্রিটেনের পর আরেকটি বিতর্ক। 1997 সালে এশিয়ান আর্থিক সংকট, থাই বাদ ধসে পড়ল। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া সব দেশের মুদ্রা সংকটে। মালয়েশিয়ান প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ সরাসরি অভিযোগ করলেন সোরস এই সংকট তৈরি করেছেন। সোরস নিজে বলেছেন তিনি থাই বাদ এবং মালয়েশিয়ান রিঙ্গিতে শর্ট পজিশন নিয়েছিলেন ঠিকই, কিন্তু সংকটের সময় তিনি বরং ক্রেতা ছিলেন। এই দাবি সম্পূর্ণ যাচাই করা সম্ভব হয়নি, কিন্তু মাহাথিরের অভিযোগ এবং সোরসের এশিয়ার বিশাল আর্থিক উপস্থিতি সোরসকে পরিণত করল একটি ভিন্ন পরিচয়ে। শুধু বিনিয়োগকারী নন, একজন বৈশ্বিক শক্তি। ওপেন সোসাইটি ফাউন্ডেশন, $32 বিলিয়ন সাম্রাজ্য। কিন্তু সোরস শুধু অর্থ উপার্জন করেননি, তিনি অর্থ ব্যয়ও করেছেন প্রচুর। 1979 সালে দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ ছাত্রদের বৃত্তি দিয়ে শুরু। 1984 সালে হাঙ্গেরির প্রথম ফাউন্ডেশন খুললেন। সোভিয়েত আমলে পূর্ব ইউরোপের মুক্ত চিন্তার মানুষদের পশ্চিমে পড়ার সুযোগ করে দিলেন এবং 1993 সালে আনুষ্ঠানিকভাবে গঠিত হলো ওপেন সোসাইটি ফাউন্ডেশন, ওএসএফ। আজ পর্যন্ত ওএসএফে সোরস দান করেছেন $32 বিলিয়ন বেশি। $23 বিলিয়ন সম্পদ আজও আছে। ডজন খানেক দেশে অফিস আছে। 1984 থেকে 2025 পর্যন্ত মোট ব্যয় $24.2 বিলিয়ন বেশি। নিউ ইয়র্ক টাইমস বলেছে ওএসএফ হলো একটি বিস্তৃত রাজনৈতিক ও দাতব্য সাম্রাজ্য যা বিশ্বজুড়ে একটি উদার গণতান্ত্রিক এজেন্ডা এগিয়ে নিতে চায়। ওএসএফ এর নিজস্ব দাবি হলো তারা গণতন্ত্র, মানবাধিকার, ন্যায় বিচার এবং মুক্ত সমাজ গড়তে কাজ করছে। সমালোচকরা বলছেন এটা পশ্চিমা রাজনৈতিক এজেন্ডা চাপানোর হাতিয়ার। কমিউনিজমের পতনে সোরেসের ভূমিকা কি? 1980-এর দশকে সোরেস পূর্ব ইউরোপে যা করলেন সেটা অনেকেই ইতিবাচকভাবে দেখেন। কমিউনিস্ট হাঙ্গেরিতে সোরেস ফটোকপি মেশিন পাঠালেন, যা সরকারের নিয়ন্ত্রণ ছাড়া তথ্য ছড়াতে পারে। বিশ্ববিদ্যালয়গুলোতে পশ্চিমের বই এবং পত্রিকা পাঠালেন। ভিন্ন মত পোষণকারীদের পশ্চিমে পড়তে যাওয়ার সুযোগ দিলেন। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভাঙার পরে তিনি 3 কোটি বিজ্ঞানীর জন্য ইন্টারন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনে $20 কোটি দিলেন। 1991 সালে হাঙ্গেরির বুদাপেস্টে সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করলেন। ফরেন পলিসি ম্যাগাজিন বলেছে সোরেসের কার্যক্রম পূর্ব ইউরোপে কমিউনিজমের শান্তিপূর্ণ পতনে সাহায্য করেছে। এই দিকটা উপেক্ষা করলে সোরেসের পূর্ণ চিত্র পাওয়া যায় না। ওদিকে ইউক্রেন এবং কালার রেভলিউশন বিতর্ক, কিন্তু এখানেই আসে সবচেয়ে বিতর্কিত অধ্যায়। 2014 সালের ইউক্রেন মাইদান বিপ্লব। রাষ্ট্রপতি ইয়ানুকোভিচকে ক্ষমতাচ্যুত করা হলো। ওএসএফ বিরোধী দল সুশীল সমাজ সংগঠন এবং মিডিয়াকে অর্থায়ন করেছিল, যারা ইয়ানুকোভিচের অপসারণ চাইছিল। রাশিয়া এবং কিছু পশ্চিমা বিশ্লেষক দাবি করেছেন মাইদান বিপ্লব ছিল সোরেস সমর্থিত কালার রেভলিউশন। ওএসএফ বলছে তারা গণতন্ত্র এবং সুশীল সমাজকে সমর্থন করেছে, কোনো বিশেষ সরকার পরিবর্তনের জন্য নয়। জর্জিয়া, সার্বিয়া এবং মেসিডোনিয়াতেও একই ধরনের অভিযোগ উঠেছে। প্রতিটি ক্ষেত্রে গল্প একই। ওএসএফ বিরোধী আন্দোলনে অর্থ দিয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, সরকার ওএসএফকে দায়ী করেছে। এই প্যাটার্নটা কাকতালীয় নাকি পরিকল্পিত, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। তো হাঙ্গেরি এবং ভিক্টর অরবান শিষ্যই গুরুর শত্রু। এবার সবচেয়ে বিস্ময়কর গল্প, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান আজ সোরসের সবচেয়ে কট্টর সমালোচক। কিন্তু 1989 সালে কে আরবানকে অক্সফোর্ডে পড়তে বৃত্তি দিয়েছিলেন জর্জ সোরেস। হ্যাঁ,
সোরেস নিজে আরবান সেই বৃত্তিতে অক্সফোর্ডে গিয়েছিলেন, কিন্তু ক্ষমতায় আসার পরে আরবান হলেন সোরেসের সবচেয়ে বড় প্রতিপক্ষ। ২০১৭ সালে সোরেসের প্রতিষ্ঠান সেন্ট্রাল ইউরোপীয় ইউনিভার্সিটিকে বুদাপেস্ট থেকে ভিয়েনায় চলে যেতে বাধ্য করলেন। ডি সোরোসাইজেশন স্লোগান দিলেন, সোরসের নামে বিশাল বিলবোর্ড লাগালেন, তাকে শত্রু হিসেবে বিচিত্রিত করলেন। রাশিয়া ২০১৫ সালে ওএসএফ নিষিদ্ধ করল, পাকিস্তান ২০১৭ সালে ওএসএফ বন্ধ করে দিল, ভারত ২০১৬ সালে ওএসএফকে ওয়ার্স লিস্টে রাখল। ষড়যন্ত্র তত্ত্ব বনাম বাস্তবতা, এখানে একটু থামতে হবে। সোরস নিয়ে অনেক ষড়যন্ত্র তত্ত্ব আছে। বিশ্ব সরকার তৈরির শখ, সব দেশের মিডিয়া নিয়ন্ত্রণ, গোপন সাম্রাজ্য, এই দাবিগুলো বেশিরভাগ প্রমাণবিহীন এবং অনেক বিশেষজ্ঞ মনে করেন সোরসকে কেন্দ্র করে এই ষড়যন্ত্র তত্ত্বগুলো প্রায়ই ইহুদি বিদ্বেষী অনুভূতি থেকে আসে। সোরস ইহুদি এবং ইহুদিদের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্রকারী ধারণাটি শতাব্দী পুরনো বিদ্বেষ থেকে জন্মানো। উইকিপিডিয়া সরাসরি বলেছে সোরস সম্পর্কে অনেক সমালোচনা অ্যান্টিসেমেটিক কনস্পাইরেসি থিওরি হিসেবে চিহ্নিত, কিন্তু এর মানে এই নয় যে সোরসের সব কার্যক্রম নিষ্কলুষ, যা তার প্রভাব নিয়ে প্রশ্ন তোলা যাবে না। দুটো বিষয় একসাথে সত্য হতে পারে, কিছু সমালোচনা বৈধ এবং কিছু অভিযোগ ষড়যন্ত্র তত্ত্ব। ওদিকে আমেরিকার রাজনীতিতে সোরস আমেরিকার রাজনীতিতেও বিশাল প্রভাব রাখছেন। ডেমোক্রেসি প্যাকে মাধ্যমে ডেমোক্রেটিক প্রার্থীদের অর্থায়ন করছেন। ক্ষমতাসীন রাষ্ট্রপতি বাইডেন ২০২৫ সালের জানুয়ারিতে সোরসকে প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম দিয়েছেন, আমেরিকার সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। ট্রাম্প প্রশাসন ওএসএফকে লক্ষ্য করেছে বারবার। ২০২২ সালে সোরস তার ফাউন্ডেশনের নেতৃত্ব পুত্র আলেকজান্ডার সোরসকে দিলেন। আলেকজান্ডার সোরস ২০২৫ সালের জুনে বিয়ে করলেন হিলারি ক্লিন্টনের সাবেক সহকারী হুমা আবেদিনকে। রাজনৈতিক বলয়ে এই বিবাহ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। তাহলে জর্জ সোরসকে গণতন্ত্রের রক্ষক নাকি সরকার পরিবর্তনকারী শক্তি? যা নিশ্চিত তা হলো তিনি একদিনে একটি দেশের মুদ্রানীতি বদলে দিয়েছেন, এটা ইতিহাসে সত্য। তিনি $৩২ বিলিয়ন বেশি দান করেছেন, পৃথিবীর ইতিহাসে অন্যতম বৃহত্তম ব্যক্তিগত দান। তার ফাউন্ডেশন বিশ্বজুড়ে রাজনৈতিক দল, মিডিয়া এবং এনজিওকে অর্থায়ন করে, এটাও সত্য। আর যা বিতর্কিত, তিনি কি সচেতনভাবে সরকার পরিবর্তন করতে চান নাকি সত্যিই গণতন্ত্রের জন্য কাজ করছেন? এই প্রশ্নের উত্তর নির্ভর করে আপনি কার চোখে দেখেন। পূর্ব ইউরোপের মানুষ যারা কমিউনিজম থেকে মুক্তি পেয়েছেন তাদের চোখে সোরেস মুক্তিদাতা। হাঙ্গেরির আরবান বা রাশিয়ার পুতিনের চোখে সোরেস পশ্চিমা সাম্রাজ্যের হাতিয়ার। আর যা সবচেয়ে গুরুত্বপূর্ণ, একজন ব্যক্তি যিনি একদিনে একটি দেশের ব্যাংককে ধ্বংস করতে পারেন, তিনি $৩২ বিলিয়ন বিতরণ করতে পারেন, যার নামে বিশ্বের ডজন দেশে ফাউন্ডেশন চলছে। তিনি অবশ্যই শক্তিশালী, কিন্তু শক্তিশালী মানেই বিপজ্জনক নয় এবং শক্তিশালী মানেই নির্দোষও নয়। সত্য সবসময় মাঝখানে থাকে এবং জর্জ সোরসের সত্য তাই প্রশংসকদের দাবি এবং সমালোচকদের ভয়ের মাঝখানে কোথাও। দ্য টাইম ওরাকল আপনার সাথেই আছে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টে বলুন আপনি কি মনে করেন জর্জ সোরেস গণতন্ত্রের বন্ধু নাকি শত্রু।